সাইজ যদি ছোট বড় করতে হয় তাহলে ইমেজ মেনুতে যাব। ইমেজ মেনুর পরে আছে হলো ইমেজ সাইজ। ইমেজ সাইজে যাওয়ার পরে এখানে দেখবেন ইমেজের সাইজটা কত বাই কত আছে, সেটা পিক্সেলে দেখতে পারেন, ইঞ্চিতে দেখতে পারেন, পার্সেন্টেজ দেখতে পারেন, অনেকগুলো পয়েন্ট আছে, যা যা আছে সবগুলো এখানে আছে। নিচে আছে রেজুলেশন। রেজুলেশনের সাথে যেটা আছে সেটা হলো রেজুলেশনের সাথে এটা কম্বিনেশন করে হলো রিস্যাম্পলিং দিয়ে। আর উপরে যেটা আছে শুধু উইথ এবং হাইট, এটাকে রেশিও করা আছে। এই লিঙ্কটা মানে হলো আমরা জানবো সবসময় একটার সাথে একটা লিঙ্ক করা আছে, একটার সাথে একটা রেশিও অনুযায়ী কাজ করবে। যদি আমি লিঙ্কটা তুলে দিই তখন আর রেশিও অনুযায়ী কাজ করবে না। মনে করেন 3000 আছে, আমি যদি 200 করি দেখেন চ্যাপ্টার হয়ে গেছে, তার মানে সে রেশিও অনুযায়ী নাই। তাহলে রেশিওতে যখন ক্লিক করব সে রেশিও অনুযায়ী থাকবে, ম্যানেজ করবে। এখন মনে করেন এটা রেজুলেশন আছে 180, আমি যদি এটাকে 72 করি, এর সাথে সাথে দেখেন সাইজটাও ছোট হচ্ছে। এর কারণ হলো রিস্যাম্পলিং করা আছে অটো। যদি অটো রিস্যাম্পলিং করা আছে, যদি অটো রিস্যাম্পলিং করা না থাকে তাহলে কি হয় কন্ডিশনটা? আমি এখানে যাই চেঞ্জ করি, চেঞ্জ হচ্ছে এটার সাথেও চেঞ্জ হচ্ছে। ফটোশপ আপডেট করার পরে কিছু ঝামেলা হয়েছে যেটা আসলে বোঝাটা খুব টাফ হয়ে যায়। লজিক্যালি রিস্যাম্পলিং এর কাজটা হলো যে সে রেজুলেশন যখন আমি কমাবো সে অনুযায়ী রেশিও অনুযায়ী সাইজটাকে সে কমিয়ে দেবে। এটা 3442 আছে, যদি আমি 72 রেজুলেশন করি তাহলে সেটা 1300 সামথিং হয়ে গেল। তার মানে হলো প্রায় 50% থেকে লেস, কারণ আমরা তো 50% থেকে কমিয়েছি। তার মানে সে যে কাজটা করছে রেজুলেশনের সাথে সাইজটাকেও রেশিও অনুযায়ী কমাচ্ছে। এটা করে হলো অটোমেটিক রিস্যাম্পলিং। আর বাকি যে অপশনগুলো আছে এগুলো খুব একটা প্রয়োজন হয় না, তারপর যদি কারো দেখার দরকার হয় গুগল থেকে দেখে নিতে পারেন। আর ইমেজের সাইজ ছোট করতে হলে যেটা হয়, যেহেতু আমার রেশিও অনুযায়ী আছে, যদি আমি এটাকে 1000 করি তাহলে দেখেন রেশিও অনুযায়ী 1000 নিচেটাও ইনক্রিজ করেছে, মানে ছোট হয়েছে। এখন যদি ওকে করি পুরো ইমেজটা ছোট হয়ে যাবে। আর ইমেজের ক্ষেত্রে কিছু কন্ডিশন আছে, যে কন্ডিশনটা আপনাকে মানতে হবে। তার মধ্যে একটা হলো যে ইমেজের সাইজ আমরা কখনই বড় করব না। মনে করেন কোনো একটা ইমেজ আপনি পেয়েছেন, কেউ দিয়েছে, অথবা আপনি ছবি তুলেছেন, হোয়াট এভার, ওই ছবির যা কন্ডিশন আপনি করে হাতে পেয়েছেন ওটা থেকে আমরা বড় করতে পারবো না। তবে বড় করা যাবে ম্যাক্সিমাম 10%। কারণ একটা ছবি যদি 10% বড় করেন তাহলে খুব একটা প্রবলেম করে না, কিন্তু সেই ছবিটা যদি অনেক বেশি বড় করেন তাহলে প্রবলেম করে। সো আমরা নর্মালি যেটা করবো এজ ইউজুয়াল সেটা হলো ইমেজের সাইজকে ছোট করব, রেজুলেশন কমাতে পারবো। মানে সাইজ ছোট এবং রেজুলেশন কমানোর কোনো প্রবলেম নাই, কিন্তু রেজুলেশন বাড়াতেও পারবো না, সাইজও বড় করতে পারবো না। তাতে যেটা হবে ইমেজের জেনারেশন লস হবে, ইমেজের কোয়ালিটিটা নষ্ট হয়ে যাবে। তাহলে এটা গেল ইমেজের ইস্যু। আর ক্যানভাসের ক্ষেত্রেটা একটু ডিফারেন্ট। আমরা যখন ক্যানভাস নিয়ে কাজ করব, মনে করেন এটা একটা ক্যানভাস, এখানে অনেকগুলো আইটেম আছে, অনেকগুলো কাজ আছে এর মধ্যে। এখন এই ক্যানভাসের দুই পাশে যদি আমি বড় করতে চাই, উইডটা বড় করতে চাই, তাহলে এখানে কিছু বিষয় আছে বোঝার। সেটা হলো যখন উইড বড় করব বা হাইট বড় করব, সেক্ষেত্রে নিচের অ্যাঙ্করের বিষয়গুলো আছে। এই অ্যাঙ্করগুলো আসলে অনেকগুলো ভাইটাল ইস্যু। এই অ্যাঙ্করগুলো দিয়ে ডিরেকশনটা বুঝবো যে আমি যখন বড় করছি তাহলে কোন দিকে বড় হচ্ছে, আমি যখন ছোট করছি কোন দিকে ছোট হচ্ছে। আমি যখন এটা সেন্টারে রাখবো তার মানে হলো এই ইমেজের উইডটা যদি বড় করি তাহলে দুই পাশেই বড় হবে, যদি উপরে নিচে বড় করি তাহলে দুই পাশেই বড় হবে। তার মানে হাইট বাড়ালেও দুই পাশে হবে, উইথ বাড়ালেও দুই পাশেই হবে যদি আমি এটা সেন্টারে রাখি। যদি আমি এটা লেফট সাইডে রাখি তাহলে যেটা হবে শুধু ডান পাশে বড় হবে। আমি যখন এটাকে 1200 থেকে 1920 করবো, দেখেন 1920 যদি করি তাহলে শুধু ডান পাশে বড় হয়েছে, দুই পাশে বড় হয়নি। কিন্তু যদি এটা আমাকে সেন্টারে রাখি, সেন্টারে রেখে আমি এটাকে 1920 করি তাহলে দেখেন দুই পাশে বড় হয়েছে। ঠিক হাইটের বিষয়টা একই রকম, যদি আমরা হাইটও বড় করি, মনে করেন উপর দিকে আমার বড় করা প্রয়োজন হচ্ছে, আমি এটাকে ক্লিক করে যদি 2500 করে দিই, দেখেন হাইট উপর দিকে বড় হয়েছে। কিন্তু সেটা না করে যদি আমি সেন্টারে রাখি তাহলে কি হয় কন্ডিশনটা? সেন্টারে রাখা অবস্থায় যদি 2500 করি তাহলে দুই দিকে বড় হয়েছে, উপরে হয়েছে, নিচেও হয়েছে। তার মানে ডিরেকশনটা এখানে একটা ভাইটাল ইস্যু, যে আপনি যখন ক্যানভাস সাইজ বড় করবেন, ছোট করবেন, তখন ডিরেকশনটা ভাইটাল ইস্যু। আপনি মনে করেন ছোট করতে চান, ছোট কোন দিকে করবেন, নিচে করবেন না উপরে করবেন সেটা বুঝতে হবে। এখন যদি আমি ছোট করি কোন দিক থেকে ছোট হবে বলেন তো? নিচের দিক থেকে ছোট হবে, কারণ ডিরেকশনটা আছে আমার নিচে, তাহলে নিচের দিক থেকে ছোট হবে। আমরা যদি এখানে নিচে 1500 জায়গায় 1200 করে দিই, এন্টার দিই, প্রসেস কোন দিকে ছোট হয়েছে? নিচের দিকে ছোট হয়েছে, বড় থেকে না। তার মানে হলো এখানে যখনই আমরা কাজ করব
ডিরেকশনের অ্যাঙ্কর পয়েন্টগুলো দেখবো যে কোন দিক থেকে আছে। অ্যাঙ্কর পয়েন্ট ডিরেকশন অনুযায়ী কাজ করে, বড়টাও এদিকে হবে, ছোটটাও এদিক থেকেই হবে, কারণ এটার ইন্ডিকেটরটা এদিকে। ক্লিয়ার বিষয়টা? একটু কি চেক করুন। আচ্ছা, এডিট মেনুতে গিয়ে আমরা যদি ফাইল ইমেজ রোটেশনে যাই, ইমেজ মেনু থেকে যদি এখানে যাই, তাহলে দেখবেন 180 ডিগ্রি আছে। 180 ডিগ্রি তো আমরা বুঝি, জাস্ট 100% ফ্লিপ করার কাজটা করে। 90 ডিগ্রি ক্লকওয়াইজ মানে ঘুরের দিকে ঘুরবে, 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ মানে উল্টা ঘুরবে। আরবিট্রারিটি একটু বোঝার আছে যেটা কি কাজ করে, কিভাবে কাজ করে। সেটা হলো এই ইমেজটা যদি আমি কন্ট্রোল এক্স দিয়ে কন্ট্রোল ভি দেই, তাহলে কি হবে, নতুন একটা লেয়ারে চলে যাবে। এখন ইমেজটাকে ধরে যদি আমরা একটু ছোট করে দিই, তারপর একটু রোটেটও করি, অনেক সময় দেখা যায় আমরা কোনো ডকুমেন্টের অথবা কোনো ছবির অথবা কোনো কিছুর ছবি যখন আমরা ক্যামেরা দিয়ে তুলি অথবা স্ক্যান করি, তখন একটু আঁকাবাঁকা থাকতেই পারে, তাই না? সেই ক্ষেত্রে এই ছবিটা যদি আমরা সোজা করতে চাই, তাহলে কিভাবে সোজা করবো সেই টেকনিকটা একটু দেখবো। এই ক্ষেত্রে কন্ডিশন হলো, এখানে দেখেন রুলার আছে, আই ড্রপারের নিচে রাইট বাটন ক্লিক করে রুলার পাবেন। রুলারটা দিয়ে যেটা করতে হবে, যেই ডিরেকশনে আপনি সোজা করতে চান, মনে করেন এখান থেকে এটা সোজা করতে চান, তাহলে কি করবেন, এখানে ক্লিক করে মাউসটা ছাড়বেন না, ধরে রাখবেন। ক্লিক করে ধরে রেখে যে মাথায় এনে ছাড়তে চান এই মাথায় নিয়ে আসলেন। আনার পরে ইমেজ মেনু থেকে ইমেজ রোটেশন থেকে আরবিট্রারিতে ক্লিক করেন। ক্লিক করার পরে আপনি আর এটা চেঞ্জ করবেন না, যা থাকবে ওকে, সিম্পলি ওকে প্রেস করেন, এটাকে সে সোজা করে দিবে। কাজটা হলো দুই ধরনের আমরা ক্রপ করতে পারি। একটা হলো এই টুলটা দিয়ে ক্রপ করতে পারি, দেখেন এই টুলটার নামই ক্রপ টুল। এটা সিলেক্ট করে আপনি যখন যেখানে ছোট করতে চান, ধরে এরকম নিয়ে আসেন, এইটুকু আমরা ছোট করতে চাই। সিলেক্ট যখন হয়ে যাবে, হয়ে যাওয়ার পর এখানে তিনটা অপশন পাবেন। একটা হলো রাইট টিক মার্ক, তার মানে হলো অ্যাপ্লাই করতে চাই আমরা। এটা হলো ক্যান্সেল করতে চাই, এটা যদি রিসেট করতে চাই। অথবা কিবোর্ডে যদি আমরা এন্টারও চাবি, তাহলেও কাজ করবে, ক্রপ হয়ে যাবে। এখন যদি আপনার ডকুমেন্ট ঘুরে যায়, তাহলে কোনো সমস্যা কিছু নাই, আপনি ইমেজটা বরাবর চার কোণা নিয়ে কেটে দেন। ডিফারেন্ট ওয়েতে ক্রপ করা যায়। ডিফারেন্ট ওয়েটা হলো, আপনি যদি মার্কুইট এই সিলেকশন টুলটা থাকে, এটা ধরে আপনি সিলেক্ট করেন, ক্রপের কন্ডিশন হলো চার কোণা থাকতে হবে। চার কোণা সিলেক্ট থাকলো, ইমেজ মেনুতে গিয়ে দেখেন ক্রপ আছে, এখানে ক্লিক করেন, এটা ক্রপ হয়ে যাবে। মিনিমাম তিনটা এরিয়া থাকবে। সবচেয়ে হাইলাইটেড এরিয়া হলো, যেমন এই ছবির মধ্যে দেখেন সাদা যে এরিয়াটা আছে, এটা হলো হাইলাইট। আর শ্যাডো হলো কোনটা, এই ছবির মধ্যে সবচেয়ে ডিপেস্ট যে পার্টটা, এটা হলো শ্যাডো। আর বাকিটা হলো মিড টোন। তাহলে একটা ছবির মধ্যে মিনিমাম কয়টা এরিয়া থাকবে, তিনটা এরিয়া থাকবে। আমরা কিভাবে কালার কারেকশন করব সেটা একটু দেখবো। কালার কারেকশন করতে গেলে অ্যাটলিস্ট আমাদের এই বিষয়গুলো জানা থাকতে হবে, যে একটা ছবির কয়টা এরিয়া থাকে, তা না হলে আপনি কালার কারেকশন করতে পারবেন না। আর এটা একটা একাডেমিক টার্মও বলা হয়, কারণ আপনাকে কেউ বলে দিল যে ছবিটা সবকিছু ঠিক আছে, মিড টোনটা একটু কমিয়ে দিও। এখন আপনি মিড টোনেই জানেন না কি জিনিস, তাহলে কমাবেন কেমন করে? আচ্ছা, আমরা লেয়ারের ক্লাসে কথা বলেছিলাম যে এখানে অনেকগুলো লেয়ার আছে, অ্যাডজাস্টমেন্ট লেয়ার আছে, কিন্তু সেটা কি জিনিস, কিভাবে কাজ করে সেটা দেখানো হয় নাই। সেটা আমরা আজকে একটু দেখব। অ্যাডজাস্টমেন্ট লেয়ার হলো বেসিক্যালি কিছু ফিল্টার নিয়ে কাজ করে, কিছু কালার কারেকশন নিয়ে কাজ করে। সেক্ষেত্রে সুবিধা হলো, আমরা একটা র ছবি নেই, র ছবি নিলে কাজটা করতে সুবিধা হবে। মনে করেন এই ছবিটা একটা র পিকচার, নর্মাল একটা ক্যামেরা দিয়ে জাস্ট তোলা হয়েছে, এরপরে আর কোনো এডিট করা হয়নি। এখন ইমেজ মেনুতে যখন যাবেন, ইমেজ মেনুতে গেলে দেখেন অ্যাডজাস্টমেন্ট বলে একটা মেনু আছে। এর মধ্যে অনেকগুলো কালার কারেকশনের বিষয় আছে, যেমন ব্রাইটনেস, কন্ট্রাস্ট, লেভেল, কার্ভস, হিউ, স্যাচুরেশন, কালার ব্যালেন্স, এগুলো আমরা দেখবো আজকে। এখন দেখেন এখানে যে বিষয়গুলো আছে, আবার লেয়ারে যদি যাই, লেয়ারে দেখেন মাস্কিং এর পরে একটা বাটন আছে, এবং এই বাটনটার মধ্যে এই জিনিসগুলো আছে। দেখেন ব্রাইটনেস, কন্ট্রাস্ট, লেভেলস, কার্ভস, হিউ, স্যাচুরেশন, কালার ব্যালেন্স, ব্ল্যাক এন্ড হোয়াইট, একই জিনিস আছে। তাহলে কেন একই জিনিস দুই জায়গায় থাকার লজিকটা কি? লজিকটা হলো, কোনো কারণে মনে করেন আপনি একটা ইমেজের মধ্যে ব্রাইটনেস আর কন্ট্রাস্ট দিতে চান। ব্রাইটনেস কন্ট্রাস্ট আমি ইনক্রিজ করলাম, কি হলো, ব্রাইটনেস ইনক্রিজ করলাম, কন্ট্রাস্ট হলো দেখেন মাঝখানে ডিপ কালারটাকে সে ইনক্রিজ করছে, এবং ডাস্টটাকে ক্লিন করছে, কন্ট্রাস্ট। তাহলে এখন আমি যখন এই ছবিটার ব্রাইটনেস কন্ট্রাস্ট ইনক্রিজ করে ওকে করলাম, এটা কি হলো, ইমপ্লিমেন্ট হয়ে গেল। এখন এই ছবিটা যদি আমি সেভ করে ক্লোজ করে দিয়ে আবার খুলি, তাহলে এটা কি আন্ডু করা সম্ভব? সম্ভব না। তাহলে একটা ছবিতে আমি যখন একটা ইফেক্ট দিয়ে দিচ্ছি, মানে একটা কালার কারেকশন করে ফেলছি, সেটাকে মডিফাই করা অথবা চেঞ্জ করা সম্ভব না। কিন্তু এই কাজটাই আমরা যদি ডিফারেন্ট ওয়েতে করি, সেটা সম্ভব। সেটা হলো লেয়ার। অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে যদি আমরা ব্রাইটনেস কন্ট্রাস্ট ইউজ করি, ইউজ করলে দেখেন একই জায়গা থেকে আমরা এই যে ফিল্টার, একই রকম ফিল্টার পাচ্ছি, সেটা যদি আমরা মডিফাই করে ক্লোজ করে দিই, তাহলে এখানে এটা আছে।
কিন্তু কখনো যদি মনে হয় না আমার এখানে যে অ্যাডজাস্টমেন্টটা আছে এখানে হাইলাইটার খুব বেড়ে গেছে, আমি হাইলাইটারটা একটু কমিয়ে দিতে চাই, তাহলে দেখেন এটাকে বলা হয় প্রপার্টি প্যানেল। এখানে ডাবল ক্লিক করলে, এই আইকনটার উপরে ডাবল ক্লিক করলে এই প্রপার্টিজ চলে আসবে। এই প্রপার্টিজ প্যানেল থেকে আপনি আবার রিকারেকশন করতে পারবেন, যেটা আগের ওয়েতে সম্ভব না। যদি আমরা ইমেজ মেনু থেকে করি তাহলে সম্ভব না, শুধুমাত্র এই জায়গা থেকে করলেই, অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে করলে এটা সম্ভব। বিষয়টা কি বুঝতে পেরেছে পার্থক্যটা কেন করব? কালার ব্যালেন্সটা আমরা এখান থেকেও পারবো, দুই জায়গা থেকেই পাবো। কালার ব্যালেন্সটা কি করে একটু দেখি। কালার ব্যালেন্সটা খুব ইন্টারেস্টিং পার্ট, আপনাকে একটু মনে রাখতে হবে। মনে রাখার বিষয়টা হলো, বাম পাশে দেখেন, আপনারা যদি খেয়াল করেন সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ডান সাইডে আছে রেড, গ্রিন, ব্লু। তার মানে হলো একটা গ্রিন যদি একটা কালার যদি আপনি বাড়ান, তার অপোজিট কালারটা কমে যাবে। তার মানে যেটা কমবে অপোজিটটা বাড়বে, বিষয়টা এরকম আর কি। যদি আমি ধরেন এখানে যে কালার আছে, গ্রিন আছে, গ্রিন তৈরি হয় কি কি দিয়ে মনে আছে? সায়ান আর ইয়েলো। এখন আমি যদি এখানে সায়ানের পরিমাণটা বাড়াই, আপনারা খেয়াল করেন ছবিতে কি হচ্ছে, গ্রিনের পরিমাণ বেড়ে যাচ্ছে। গ্রিনের পরিমাণ বেড়ে যাচ্ছে মানে রেডের পরিমাণ কমে যাচ্ছে। বিষয়টা কি বোঝা যাচ্ছে? আবার দেখেন আমি যদি রেডের পরিমাণ বাড়াই তাহলে কি হচ্ছে, ছবির মধ্যে ম্যাজেন্টার পরিমাণ কিন্তু কমতেছে, ইয়েলোর পরিমাণ বেড়ে যাচ্ছে, কিন্তু গ্রিনের পরিমাণ নাই, কমে যাচ্ছে। ঠিক এরকম সবগুলাই কিন্তু এটার সাথে রিলেটেড। আমি যখন গ্রিন বাড়াবো, গ্রিন বাড়বে, ম্যাজেন্টার পরিমাণ কমে যাবে। আবার যখন আমি ইয়েলো বাড়াবো, তখন দেখেন কি হচ্ছে, ব্লুর পরিমাণটা কমে যাচ্ছে। এখানে দেখেন তিনটা টোন আসে, শ্যাডো, মিড টোন, হাইলাইটস। তিনটা বিষয় কিন্তু এখানে আছে, আপনি সিলেক্ট করে করে এই কাজটা করতে পারেন। তবে কালার কারেকশনের ক্ষেত্রে মিড টোনটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ হয়, কখনো কখনো শ্যাডো প্রয়োজন হয়, আমরা একটু পরে শিখবো শ্যাডোটা কখন প্রয়োজন হয়। তাহলে এটা একটু প্র্যাকটিস করেন কিভাবে কাজ করে কিভাবে কন্ট্রোলিং করা যায় ব্ল্যাক এন্ড হোয়াইট। যারা কাজ করছেন এখানে এসে দেখেন ব্ল্যাক এন্ড হোয়াইট আছে, সব জায়গায় আছে, ওইখানে আছে, এখানেও আছে। আমরা ছবিতে যখন ব্ল্যাক এন্ড হোয়াইট দিচ্ছি, ছবিটা ডিরেক্টলি ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাচ্ছে। কিন্তু অনেক সময় দেখা যায় ছবির যে ব্ল্যাক এন্ড হোয়াইট আমার রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী আসলে হচ্ছে না। এই ছবিতে আমি চাচ্ছি কিছু ব্রাইট তৈরি করতে। মনে করেন চেহারার মধ্যে, স্ক্রিনের মধ্যে তো একটু রেডিশ ভাব থাকে, তাই না? এখন এই জায়গাটা আমি একটু ব্রাইট করতে চাই, তাহলে কি করবো, এখানে দেখেন রেডের যে পরিমাণটা আছে আমি একটু কমিয়ে দিচ্ছি, দেখেন কমালে আরো হোয়াইট হয়ে যাচ্ছে। তার মানে হলো রেডটা যখন কমিয়ে দিচ্ছি তাহলে পুরো ছবি থেকে রেডের পরিমাণটা কমে যাচ্ছে। ঠিক এরকম ভাবে আমি যদি ব্লু কমাতে চাই, দেখেন এই টি শার্ট গুলোতে ব্লু ছিল, ব্লু কমে যাচ্ছে। যেখানে সায়ান ছিল সায়ান কমছে, ম্যাজেন্টা কমছে, ইয়েলো কমছে, গ্রিন গুলা থেকে ইয়েলো কমে যাচ্ছে। হ্যাঁ, মানে কালার রেশিও ধরে সে যেখানে পাচ্ছে সেই অনুযায়ী সে কমিয়ে দিচ্ছে। এটা কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইটই আছে ছবিটা, কিন্তু সেই ব্ল্যাক এন্ড হোয়াইটটা যেন একটু সুন্দর করা যায়, একটু মডিফাই করা যায়, সেই কাজটা সে করে দেয়। একটু ট্রাই করেন তো। আচ্ছা, এখানে দেখেন আমি এই ছবিটাতে ব্রাইটনেস কন্ট্রাস্ট ইউজ করেছি। আপনাদেরকে লেয়ার মাস্কিং জিজ্ঞাসা করেছিলাম, লেয়ার মাস্কিং জিজ্ঞাসা করার একটা কারণ অবশ্যই আছে, তাই না? মনে করেন নর্মালি আমার এখানে কালারটা কি আছে, রেড আছে, আমি যদি এখানে ক্লিক করি এ আর রেড নাই, তার মানে হলো ব্ল্যাক হয়ে গেছে। কেন হলো? এটা বেসিক্যালি একটা মাস্কিং হিসেবেও কাজ করে। এই মাস্কিংটা কি কাজে কিভাবে করে সেটা একটু দেখেন। নর্মাল আমরা যে লেয়ার মাস্কিংটা করেছিলাম এজ ইট ইজ লেয়ার মাস্কিং এর মতো, এটা সিলেক্ট করার পরে যেহেতু আমরা পেইন্ট ব্রাশ নিব বা ব্রাশ নিব, উপরে ব্ল্যাক থাকলে সেটা হোয়াইটকে ঢেকে দিবে। তাহলে এখন যদি মনে হয় এখানে স্কাইটা আমার স্কাই কালার ছিল, এখন স্কাই কালার নাই, আমি সেটা চাই, তাহলে আপনি এখানে ব্রাশ করেন এবং এই কালারগুলো আমি একটু ডিপ চাই, এত লাইট আমার প্রয়োজন নাই। তাহলে আমার অরিজিনাল যে বিষয়টা ছিল, অরিজিনাল ইমেজটা যেরকম ছিল সেই জিনিসটা আমি পাচ্ছি। এবং পুরো না, সব জায়গায় না, কোথাও কোথাও পাচ্ছি যেখানে আমার প্রয়োজন, যেখানে প্রয়োজন না সেখানে আমি ইউজ করছি না ব্রাশটা। তার মানে এই জায়গাগুলো আমি ঢেকে দিচ্ছি যে এগুলো আমার অরিজিনালটাই দরকার। তাহলে একটা ইস্যু আমরা বুঝলাম যে লেয়ার মাস্কিং এর কাজও অ্যাডজাস্টমেন্ট লেয়ারের সাথে করা যেতে পারে, তাই না? এখন ছবিটার দিকে যদি খেয়াল করেন, হঠাৎ করে মনে হচ্ছে এই জায়গাটা বেশি হোয়াইট, তাই মনে হচ্ছে না? ছবিটা খুব বেশি মনে হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা আরেকটা টেকনিক শিখেছিলাম যে অপাসিটি কমানো বা বাড়ানো। অ্যাডজাস্টমেন্ট লেয়ারের সুবিধাটা হলো অ্যাডজাস্টমেন্ট লেয়ারের অপাসিটি আপনি কমাতে পারেন, বাড়াতে পারেন। অপাসিটি বাড়ানো কমানোর সিস্টেমটা একই রকম। নরমালি আমরা অপাসিটি বাড়াই কমাই একটা নিউমেরিক কিতে যদি প্রেস করি সেই অনুযায়ী কমে। মনে করেন আমরা 70% করলাম, 70% তাও মনে হচ্ছে একটু ডিফারেন্সিয়াল আছে। যদি আমরা 50% করি তাহলে কম ডিফারেন্সিয়াল মনে হচ্ছে কিন্তু ব্রাইটনেস স্টিল আছে।
যদি আমরা 40% করি তাহলে মনে হচ্ছে একটু মাইল্ড হয়েছে। মানে কি, যে আমার ছবিটার চেহারার মধ্যে চেহারাগুলো ক্লিন হয়েছে, কিন্তু এর সাথে এনভায়রনমেন্টের সাথে অ্যাডজাস্টমেন্ট হয়েছে। এরকম হয় না যে খুব বেশি ডিফারেন্সটা বোঝা যাচ্ছে বা কাট কাট একটা ভাব মনে হচ্ছে, সেটা কিন্তু হচ্ছে না ছবির মধ্যে। তার মানে কি করছেন আপনি, মাস্কিং করলেন, তারপরে এর সাথে অপাসিটি কমালেন, দেখেন স্টিল নাও যদি আমি চেঞ্জ করি, বন্ধ করি, দেখা যাচ্ছে কিছু ব্রাইট। কারণ আমার এখানে যে সাবজেক্ট আছে, আমি সাবজেক্টটাকে বেশি হাইলাইট করতে যাচ্ছি। তাহলে যাতে দুইটার সাথে খুব কন্ট্রাডিক্টিং না হয়, কন্ট্রাস্ট না হয়, সেই জন্য আমরা পার্সেন্টেজটা কমিয়ে দিচ্ছি, অপাসিটিটা কমিয়ে দিচ্ছি। বিষয়টা কি মোটামুটি? অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মধ্যে লেভেল আছে। লেভেল থেকে আপনি যেটা পাবেন, তিনটা কালার এরিয়া পাবেন। আমরা ইমেজে যে তিনটা এরিয়া বলেছি দেখেন, বাট স্লাইডারটা দেখেন, এটা হোয়াইট আছে, এটা ডার্ক আছে, এটা মাঝামাঝি আছে। তার মানে হলো এটা হলো শ্যাডো, এটা হলো হাইলাইট, এটা হলো মিডটোন। আমি যদি ছবির মধ্যে হাইলাইট বাড়াতে চাই, দেখেন একদম হাইলাইট এরিয়াটা ধরে আরো হাইলাইট হচ্ছে, ইনক্রিজ করছে। যদি আমি শ্যাডো বাড়াতে চাই, দেখেন সবচেয়ে ডিপেস্ট পার্টগুলো আরো ডিপ হচ্ছে। মিড টোনটা দুই ধরনেরই কাজ করা যায়, কন্ট্রোল করা যায়, এটাকে লাইটও করা যায়, ডিপও করা যায়। তার মানে সে মিড টোন নিয়ে কাজ করছে। এখন যদি এরকম হয় যে আমি শুধু চ্যানেল নিয়ে কাজ করব, চ্যানেল নিয়ে কাজ করতে চাই, তাহলে দেখেন আমরা এই ছবিটা যে নিয়েছি, ছবিটা কি মোডে আছে এখানে দেখায় যে 8GB না CMYK কে। এখন ছবিটা যেই মোডে আছে, ছবি সিলেক্ট থাকতে হয়, সিলেক্ট থাকলেই দেখায় এটা 8GB আছে। আবার যদি আমরা এই প্রপার্টিজে যাই, এখন এই 8GB রেড নিয়ে কাজ করতে চাই, শুধু রেডের কালারের মিড টোনটা বাড়াতে চাই অথবা কমাতে চাই, দেখেন এখন কিন্তু ব্যালেন্সের বিষয়টা চলে আসছে। আমরা যখন রেড কালারটা কমাচ্ছি, তখন কি হচ্ছে, উল্টা দিকটা কিন্তু বেড়ে যাচ্ছে, মানে গ্রিন বেড়ে যাচ্ছে, কারণ রেড কমাই দিচ্ছি। আবার যদি রেড বেড়াই, তখন রেড বাড়বে, তখন গ্রিনটা কমে যাবে। একটা হলো গ্রিন বাড়বে আর একটা হলো গ্রিন কমে যাবে, রেডের উল্টা যে কাজটা হয় আর কি, সেই জিনিসটা হবে। আবার যদি চান এখানে গ্রিনের পরিমাণ নিয়ে আমি একটু কাজ করতে চাই, তাহলে ছবিটা যা হওয়ার তাই হবে। ব্লু নিয়ে যদি কাজ করতে চান, ব্লু ইনক্রিজ করেন। তার মানে হলো চ্যানেল নিয়েও আপনি এখানে কাজ করতে পারেন। ইমেজ থেকে, অ্যাডজাস্ট থেকে আমরা যদি কার্ভসে যাই, কার্ভসটা আবার কাজ করে ডিফারেন্ট ওয়েতে। কার্ভসটা কাজ করে হলো, দেখেন এখানে অনেকগুলো ওয়ে আছে, একটা বার আছে, বারটাকে ধরে আপনি ইচ্ছা মতো মডিফাই করতে পারেন, বিভিন্ন অ্যাঙ্গেল দিতে পারেন, বিভিন্ন কালার কম্বিনেশন তৈরি করতে পারেন। তবে এইভাবে করাটা আসলে অনেক ঝামেলাকর বিষয়। সেক্ষেত্রে বেটার হলো আপনি কালার ধরে করা, কার্ভসের স্পেশালটা কালার ধরে করা। মনে করেন রেড কালার আছে, আমি রেড কালারটা নিয়ে একটু প্লে করতে চাই, রেডের মধ্যে ভেরিয়েশন তৈরি করতে চাই। সেক্ষেত্রে আপনি এখানে বিভিন্ন কালার ধরে চেঞ্জ করে কাজগুলো করতে পারেন, বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারেন ছবির মধ্যে। মনে করেন একটা জিনিস বানালেন, বানানোর পরে মনে হলো যে এই স্টাইলটা আমি সেভ করে রাখতে চাই, তাহলে কি করবেন, ঠিক দেখেন এই কাস্টমারের ডান পাশে একটা পপ আপ আছে, এখানে সেভ বাটন আছে, আপনি যদি সেভ দেন, সেভ দিয়ে আপনাদের ব্যাচের নাম্বার দেন 18, ওকে করেন, তাহলে সেভ হয়ে যাবে। এখানে দেখেন 17-এ বানানো ছিল একটা, 16-এ একটা বানানো আছে, 15-এ একটা বানানো আছে, এক এক ব্যাচের এক এক রকম কালার। হ্যাঁ, আপনি 18টা দেন, একরকম কালার আসবে, ওকে করে দেন, কালার চলে আসলো। অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশনে যাওয়ার পরে এখানে যেটা আসছে, প্রথমে হিউ আসছে। হিউতে আসলে কোনো চেঞ্জেস দেখতে পাচ্ছি না আমরা, তাই না? যদি আমরা এটাকে চেঞ্জ করি, দেখেন বিভিন্ন কালারের কম্বিনেশন তৈরি হচ্ছে, হরর মুভি তৈরি হচ্ছে, তাই না? হ্যাঁ, নিচের যেটা কাজটা আছে স্যাচুরেশন, স্যাচুরেশন মানে কালারের পরিমাণটা কি পরিমাণ লেস হবে বা ইনক্রিজ করবে সেটাই দেখায়। দেখেন কালারের পরিমাণ ইনক্রিজ করছে, তার মানে স্যাচুরেশন থেকে আপনি কালারের পরিমাণটা কমাতে পারেন, বাড়াতে পারেন। কমাতে কমাতে নিচে আসলে দেখবেন ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে। তার মানে হলো এখান থেকে আপনি কালার ইনক্রিজ করা ডিক্রিজ করার কাজগুলো হচ্ছে। ওভারঅল ছবিটাকে যদি আপনি লাইটনেস কমাতে চান বা বাড়াতে চান, তাহলে আপনার কাজ করতে হবে এখান থেকে। তবে এটা সাধারণত খুব রেয়ার কেস, কম ইউজ করা হয়। আর একটা ইন্টারেস্টিং পার্ট আছে, এখানে তোমরা দেখলেন যে কালার চেঞ্জ করা যায়। একটা ইন্টারেস্টিং পার্ট হলো কালারাইজ। কালারাইজে যখন ক্লিক করবেন, সেপিয়া বলে একটা মোড আছে, সেপিয়া কালার মোড বলা হয়, যেগুলো পুরনো ছবি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জ্বলসে গেছে, এরকম হয় না অনেক সময়। এবং সেই সেপিয়া মোডের আবার ভেরিয়েশন আছে, সেক্ষেত্রে হিউটা চেঞ্জ করতে হবে। দেখেন হিউ চেঞ্জ করার সাথে সাথে বিভিন্ন ভেরিয়েশন তৈরি হচ্ছে। এর সাথে আপনি কালারের ডিপনেস
মানে কালার স্যাচুরেশন, কালারের পরিমাণটা কমাতে পারেন, বাড়াতে পারেন। তখনও যদি চান লাইটনেস আপনার একটু বাড়ানো দরকার অথবা কমানো দরকার, সেটাও করতে পারেন। কি বন্ধ রাখেন। ইমেজের মধ্যে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যখন যাব, তখন এখানে দেখেন ইনভার্ট বলে একটা কথা আছে। ইনভার্ট কি করে? আপনি যদি ইনভার্ট করেন, নেগেটিভ করে দেয়। আবার নেগেটিভটা ঠিক করার এটা, যদি আমরা এটাকে ঠিক করতে চাই, এখন তো উল্টো হয়ে গেছে, নেগেটিভ হয়ে গেছে, তাই না? আন্ডু, আন্ডু ছাড়া ইনভার্স, আবার ইনভার্ট করতে হবে, ডাবল ইনভার্ট। একবার ইনভার্ট করলে নেগেটিভ, আরেকবার ইনভার্ট করলে পজিটিভ। এটা প্র্যাকটিস করার তেমন কিছু নাই, আমি জাস্ট পয়েন্টগুলো দেখাচ্ছি। তারপরে আছে পোস্টারাইজ। অনেক সময় দেখা যায় যে আপনারা বিভিন্ন পোস্টার দেখেন, স্পেশালি নাটকের পোস্টার বা বিভিন্ন পোস্টারের মধ্যে এরকম লেস কালারের ইউজ থাকে, তাই না? অনেক সময় দেখা যায় না? আপনি এখান থেকে কাজটা করতে পারেন। আর্ট করার কাজগুলো আপনি তৈরি করতে পারেন ফটোশপ এখান থেকে। তারপর আরেকটা মজার জিনিস আছে, সেটা হলো থ্রেশহোল্ড। এটা হলো ব্ল্যাক এন্ড হোয়াইট করে দেয়া। পেন্সিল কালার, মনে হবে পেন্সিল দিয়ে করেছে। পেন্সিল না, বল পেন দিয়ে যে আর্টগুলো করে দেয় না, স্কেচ। থ্রেশহোল্ড। তারপর একটা ইন্টারেস্টিং পার্ট আছে, সেটা হলো এখন খুব একটা দেখা যায় না, তারপরে মাঝে মধ্যে কিছু জুয়েলারি কোম্পানি করে যে জুয়েলারি গুলার কালারফুল, বাকিগুলো ব্ল্যাক এন্ড হোয়াইট। এই টেকনিকটা কিভাবে করে সেটা একটু দেখুন। মনে করেন এর টি শার্টটা আছে, আমরা টি শার্টটাকে সিলেক্ট করবো। প্রথমে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করব। রাফ সিলেকশন হয়েছে আমাদের। এখন এই কালারটা, মানে এই জায়গাটা আমরা কালার রাখবো, বাকিটা ব্ল্যাক এন্ড হোয়াইট করবো। সেক্ষেত্রে যেটা করতে হবে, ইনভার্স মনে আছে আমাদের, ইনভার্স করে দেব। তাহলে এই জায়গাটা হয়ে গেল সিলেক্টেড, এটা হলো সিলেকশনের বাহিরে। কারণ নর্মালি ইফেক্টগুলো বা কাজগুলো হয় সিলেক্টেড এরিয়ার মধ্যে বা জানি। তাহলে সিলেক্টেড এরিয়ার মধ্যে যদি আমরা অ্যাডজাস্টমেন্ট থেকে ডিসেচুরেট বলে একটা কথা আছে, যদি এটা ইমপ্লিমেন্ট করি, তাহলে দেখেন কি হলো, যে এটা কালারফুল, বাকিটা সব ব্ল্যাক এন্ড হোয়াইট। ইন্টারেস্টিং না? এসডিআর টোনিংটা ইমেজ থেকে, অ্যাডজাস্টমেন্ট থেকে এখানে আছে এসডিআর টোনিং। এটা আসলে কালার কারেকশনের কাজই করে, কিন্তু এই টোনিংটার স্পেশালিটিটা হলো এখানে অনেকগুলো কন্ট্রোলার আছে। এখানে প্রচুর প্রিসেট পাওয়া যায়। আমরা কিছু প্রিসেট তৈরি করেছি, যেমন 16 নম্বর ব্যাচে একটা প্রিসেট তৈরি করেছি, 17 নম্বর আরেকটা তৈরি করেছি, মানে দুইটা দুই রকম। আপনি যদি এটাকে মডিফাই করতে চান, তৈরি করতে চান, প্রথমে ডিফল্টে চলে যাবেন। ডিফল্ট মানে হলো আপনার ইমেজটা কিরকম আছে। দেন আপনি যদি ছবির স্ট্রেংথ বাড়াতে চান, দেখেন ছবির স্ট্রেংথটা বেড়ে যাচ্ছে। খেয়াল করেন, সবকিছু ঠিক রেখে ছবি শার্প হয়ে যাচ্ছে, স্ট্রেংথ বেড়ে যাচ্ছে। এই কাজগুলো করার জন্য বেসিক্যালি এই প্রিসেটগুলো কিনতে পাওয়া যায়। প্রিসেটগুলো কিনতে পাওয়া যায় হলো graphicreaper.net বলে একটা ওয়েবসাইট আছে। এখানে গিয়ে দেখেন বাংলাদেশে অনেকেই আছে যারা এই প্রিসেটগুলো তৈরি করেছে। এটা ডিপেন্ড করে প্রিসেটের উপরে, কতগুলো প্রিসেট আছে সেটার উপরে দাম ডিপেন্ড করে, এবং প্রিসেটগুলো কিরকম ইফেক্টিভ, কিরকম কালারফুল বা কিরকম কার্যকরী। সে এখানে 18টা প্রিসেট দিয়েছে। 18টা প্রিসেটের দাম ধরেছে হলো $10 করে এক একটা, বিক্রি করেছে 6টা, তাহলে কত ডলার বললো? $60, তাই না? আসলে পেয়েছে সে $30। পার্থক্যটা দেখেন, এটা হলো অরিজিনাল ছবি ছিল, সেটাকে সে মডিফাই করে ফটোগ্রাফার স্টোন বলেছে, এটার নাম সে দিয়েছে ফটোগ্রাফার স্টোন। মানে দেখেন ইমেজটা কেমন ছিল, মডিফাই করে কেমন হয়ে গেছে, অনেক ব্রাইট হয়েছে। এটাও যদি খেয়াল করেন, এই ইমেজটা কিরকম ছিল, দেখেন এটাকে কিরকম বানিয়েছে। তার মানে এইচডিআর টোনিংটা দিয়ে এই কাজগুলো করা যায়। হ্যাঁ, এত স্মার্ট বা এত সুন্দর করা যায়। এখানে আপনি চাইলে ইমেজ বিক্রি, মানে এই টোনগুলো বিক্রিও করতে পারেন।
একজন দিয়েছে 65টা 65 প্রফেশনাল কোয়ালিটি অ্যাকশন, এর দাম ধরেছে মাত্র $4। জানি না কেন, হয়তো কোয়ালিটি ওরকম ভালো না। বিক্রি হয়েছে মোটামুটি ভালো লেভেলের 375টা। তার মানে হলো সে $2 করে পেয়েছে। $2 মানে 375 মানে 600, 700, $750। ইটস এ গুড অ্যামাউন্ট। অরিজিনাল ছবিটা ছিল এরকম, সেটাকে করেছে এরকম। অরিজিনাল ইমেজ প্লাটিনাম ক্রাশ। অরিজিনাল ইমেজ এরকম ছিল, এটাকে এরকম করেছে। অরিজিনাল এরকম ছিল, এটাকে এরকম করেছে। তার মানে হলো এইচডিআর টুলিং দিয়ে এত বেশি মডিফাই করা যায়। সেক্ষেত্রে আপনি আপনার যে স্কিল আছে সেই স্কিলটাকে ইমপ্লিমেন্টেশন করতে পারেন। স্কিল ইমপ্লিমেন্টেশন করে সেটা সেলও করতে পারেন। এখানে সেল করাটা খুব ইজি কাজ, কঠিন কাজ না, কিন্তু এটা করতে পারাটা হলো কঠিন কাজ।